আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি? এটা কি আমার অপরাধ ছিল? আমি ভালো থাকার জন্য ইউরোপের জন্য চেষ্টা করছি, এটা কি আমার ভুল ছিল? আমি দেখতেছি আমার সাথে যারা সৌদি আরবে ছিল তারা ইন্ডিয়া থেকে 2 মাসের মধ্যে চলে গেছে এবং ওখানে গিয়ে তাদের টিআরসি পাইছে এবং কি তারা ওখানে স্থায়ীভাবে বসবাস করতেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন গত 8 তারিখে মানববন্ধনে আমি গিয়েছিলাম ইতালির ভিসা ভুক্তভোগীদের যে মানববন্ধন ছিল সেই মানববন্ধনে। তবে সেখানে অংশগ্রহণ করার জন্য না, ভুক্তভোগীদের সাথে কথা বলার জন্য। আমি এর আগে ভুক্তভোগীদের একটা অংশের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। তো আজকে শোনাবো প্রবাস ফেরত, বিভিন্ন দেশ থেকে ফেরত এই ধরনের ভুক্তভোগী আছেন যারা ইতালির আসে আজকে 2 বছর দেশে বেকার আছেন, খুবই মানবতার জীবনযাপন করছেন। এরকম কিছু মানুষের সাথে আমি কথা বলেছি। আজকের পর্বে আপনারা শুনবেন সেই সকল ভুক্তভোগীর কষ্টের কথা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে এ মোহন। আমি আগে দুবাই আসছিলাম, দুবাই থেকে নুলস্তা ওঠার সময় বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার বাদে আমি নুলস্তা জমা দিছি 2023 সালে সেপ্টেম্বরের 3 তারিখে জমা দিছি। এখনও আমি কোনো রেজাল্ট পাইছি না। তো আমি ডক্টর ইউনুস স্যারের কাছে বলবো অনুরোধ, আমাদের জানি কোনো একটা রেজাল্ট দেয়। 23 সালের সেপ্টেম্বরের 3 তারিখে জমা দিচ্ছি আমি বিএফএস গ্লোবালে, এখনও কোনো রেজাল্ট পাইছি না। 2023 সালের সেপ্টেম্বরের 3 তারিখে জমা দিচ্ছি বিএফএস গ্লোবালে। আমি ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী। আমি 2024-এর ফেব্রুয়ারিতে পাসপোর্ট জমা করি এবং আমি সৌদি আরবে ছিলাম 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত। যখন আমার নুল্লাস্তা বের হয় এবং অ্যাপয়েন্টমেন্ট পাই তখন আমি 11 ফেব্রুয়ারি দেশে চলে আসি। তো আমার 6 মাস ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আমি আসি। আসার পর তো আমি চিন্তা করলাম যে 3 মাসে যেহেতু আমার সময় দিচ্ছে তারা, যে 90 ডেজের মধ্যে তারা আমাকে ভিসা দিবে, তো ভিসা দেওয়ার কারণে তাহলে আমি চিন্তা করলাম 6 মাস যেহেতু আছে তাহলে 3 মাসের মধ্যে আমি ভিসা পেয়ে যাবো, আমার কোনো সমস্যা নাই। তো আমি আসার পর তখন আমি জমা দেওয়ার পর দেখলাম 6 মাস চলে গেছে, তারপর আমার কোনো কিছু হইতেছে না। আমার ইকামা এক্সপায়ার হওয়ার পর আমি আর ওই দেশে যেতে পারলাম না। কিন্তু এখন পর্যন্ত প্রায় 13 মাস ওভার হয়ে গেছে। আমি মানবতার জীবনযাপন করতেছি। আমার ওখানে একটা ইনকাম ছিল, ইনস্ট্যান্ট ইনকামটা আমি রেখে এখানে দেশে চলে আসি। এবং কি আমি রেমিটেন্স যোদ্ধা। আমি যে প্রত্যেকটা মাসে রেমিটেন্স পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে, আমি কখনো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই নাই। এই যে দেশে যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছি, আমি আরও ভালো থাকার জন্য ইউরোপের জন্য চেষ্টা করছি, এটা কি আমার ভুল ছিল? আর আমি কি বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করছি? এটা কি আমার অপরাধ ছিল? আমি দেখতেছি আমার সাথে যারা সৌদি আরবে ছিল তারা ইন্ডিয়া থেকে 2 মাসের মধ্যে চলে গেছে এবং ওখানে গিয়ে তাদের টিআরসি পাইছে এবং কি তারা ওখানে স্থায়ীভাবে বসবাস করতেছে। অলরেডি তারা 9 মাসের কাগজ করার পর তারা আবার নতুন করে রিনিউ করতেছে। আর আমি এখন পর্যন্ত দেশে বসে আছি আমার পাসপোর্ট হাতে নিয়ে। খালি পাসপোর্ট আমাকে তারা ধরাই দিয়েছে ডিসেম্বর মাসে। কেন ভাই? 9 মাস 10 মাস পার হওয়ার পরে কেন আমাকে খালি হাতে পাসপোর্ট ফেরত দিবে? এবং কি এখন পর্যন্ত আমাকে ঝুলা রাখছে, আমাকে স্টিল আন্ডার প্রসেস দেখাচ্ছে। আমি যখন সার্ভারে চেক করি তখন এটা দেখায়। কেন ভাই? আমি কি মানবতার জীবনযাপন করার জন্য দেশে আসছি? আমি কি বিদেশ থেকে টাকা পাঠাইনি দেশের জন্য? আমি অনেক জায়গায় গিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যে সকল মানববন্ধন ছিল আমি সকল মানববন্ধনে অংশগ্রহণ করছি। কারণ কি আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পারতেছি না। আমার পরিবার আছে, আমাকে দেখার মতো কেউ নাই। আমি এখন বাড়িতে থাকতে পারতেছি না, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারতেছি না। আমার চোখের শরমের কারণে আমি আমার ভাই ব্রাদারের সাথে কথা বলতে পারতেছি না। যদি যাই বলতেছে তোমার কি অবস্থা, যাইতে পারতেছো না কেন? সবাই তো চলে যাইতেছে, অন্যান্য দেশে যাইতেছে, শুধুমাত্র কেন ইতালি ভুক্তভোগীরা ভুক্ত হবে? এটাই আমার কথা। এবং কি আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি হস্তক্ষেপ করে এটা অবশ্যই সমাধান হবে। আমাদের এই যে সকল উপদেষ্টা আছে, পররাষ্ট্র উপদেষ্টা, ওনাকে আমি বিশ্বাস করি না। এবং ওনার কথাবার্তা উনি ওই দিন একটা লাইভের মধ্যে বলছে আমাদের টাকার কথাগুলো। আমার ভাই আমাকে নুল্লাস্তা দিচ্ছে, আমি কেন টাকা দিব? এরকম হতে পারে 5%, 6% বা 10% লোক হতে পারে যারা টাকা দিয়ে যাইতেছে। আর টাকা ছাড়া এদেশ থেকে কি সম্ভব? কোনো কিছুই সম্ভব না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রবাসী মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদেরকে কখনো কোথাও আমাকে হেল্প করা হয় না। আমরা যদি বাইরের দেশে থাকি আমাদের এম্বাসিগুলো আমাদের কোনো প্রকারের হেল্প করে না। আমি সৌদি আরবে ছিলাম, আমি দেখছি কত পরিমাণে ভোগান্তিতে পড়তে হয় আমাদের এম্বাসিগুলোতে গেলে, আমাদের কোনো প্রকারের হেল্প করে না। কিন্তু ছোট একটা দেশ নেপাল, ওদের এম্বাসি এত পরিমাণে স্ট্রং, বলার বাইরে। ওরা কল করার সাথে সাথে চলে আসে। আমরা যাওয়ার পর আমরা ওখানে যে কোনো কিছুর সমাধান পাই না, সুরাহা পাই না। একই অবস্থা দেশে আসার পরও দেশে আমাদের একই অবস্থা, ভোগান্তি। যেখানে যাই সেখানেই ভোগান্তি। কেন ভাই? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যদি না পাই কে পাবে? এবং আমাদের একটাই দাবি এখন, ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের হস্তক্ষেপ ছাড়া আমরা এখান থেকে যাব না। আমাদের একটাই দাবি, আমাদের ভিসার সমাধান চাই। হয় আমাদের ভিসা দাও, তা না হলে আমাদের একটা সমাধান দাও, বাস এটাই আমাদের কথা। আমি ইটালি জমা দেওয়ার আগে মালয়েশিয়া দিয়েছিলাম। তো মালয়েশিয়া দিছি, তো মালয়েশিয়ান আপনার একটা অ্যাপস আছে, মালয়েশিয়ান ফরেনার ওয়ার্কার, একটা অ্যাপস আছে, প্লে স্টোরে পাওয়া যায়। তো আপনার যে কোড থাকে, যে ভিসা যে কোড থাকে, ওই কোডটা দিয়ে চেক করা যায় আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে, মালিকে কি আপনার ট্যাক্স দিছে কি না, কী পর্যায়ে আছে, কোন লেভেলে আছে ভিসা, যে হইব কি হইব না, এটা একটা বোঝা যায়। কিন্তু ইটালি এম্বাসির বোঝার মতো কোনো অপশন নাই মালিক ছাড়া, মালিকের স্পিড আইডি ছাড়া আর কোনো অপশন নাই। তো বিএফএস যে আপনার লোকে এত মানুষের, ঠিক আছে, পাসপোর্ট জমা নিতে আছে, তো সিস্টেমটা কিন্তু প্রথম ধাপে ওনাদের করার দরকার ছিল অনলাইনভাবে। যাদের অনলাইন আছে তাদেরটা তুমি ফাইল জমানো, যাদের অনলাইন নেই তুমি ফাইলটা দিয়ে দাও।
কারণ তোমরা পাইতেছো 18,000 20,000 টাকা, কিন্তু অনেক মানুষ আছে ঠিক আছে তার সর্বোচ্চ শেষ করে কিন্তু জমা দিছে। একটা মানুষ টাকা ছাড়া কেউ কিন্তু নেয় না, এটা হলো ভুল ধারণা। বাংলাদেশের যদি কোনো প্রশাসন বা সরকার যেই প্রশ্ন করুক টাকা দিচ্ছে কোনো, এটা ভুল ধারণা। বাংলাদেশে আমি 14-15 বছর বিদেশ করছি, বাংলাদেশে কোনো এজেন্সি নাই, কোনো সরকারি কোনো নিয়ম করে নাই যে টাকা ছাড়া তোমার বিদেশ কেউ নিব। এটা ভুল ধারণা, এটা একটা দুষ্টামি যে তুমি টাকা কিলো জমা দিলা, না টাকা ছাড়া কেউ নিব না। নিজের বাপে যদি নেয় ঠিক আছে, একজন মালিকের মাধ্যমে থেকে নিব বিষয়টা, মালিকরা কিন্তু টাকা কিন্তু দিতে দেবো, টাকা ছাড়া কিন্তু কেউই করবো না। তো আমরা চাই ডক্টর ইউনূস বাংলাদেশে যে মাননীয় প্রধান আছে সরকার আছে, বর্তমানে উপদেষ্টা আছে, আমরা ওনার সহযোগিতা চাই। আমাদের ভরসা আছে ওনার উপরে যে উনি চাইলে ঠিক আছে, ওনার কথার মাধ্যমে আমাদের অনেক উপকার হবে ঠিক আছে। আমরা চাই উনি আমাদের একটু হেল্প করুন, কারণ ওনার সারা বিশ্বে অনেক সম্মান আছে, উনি গণ্যমান্য একজন ব্যক্তি। দয়া করে স্যার আপনি একটু আমাদেরকে একটু সাহায্য করুন, কারণ আমরা পারতেছি না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।